নিবেদন করছেন ডাইজিন সত্যি বিশিষ্ট, ডাক্তারদের বিশ্বস্ত। নমস্কার, ডক্টর অন কলে আপনাদের স্বাগত। প্রত্যেকদিনই ডক্টর অন কলে আমরা আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞরা উপস্থিত থাকেন। যে সমস্ত প্রশ্ন আপনারা রাখেন কিভাবে তার সমাধান করতে হবে তা তারা বলে দেন। ডক্টর অন কলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো বন্ধ্যাত্বের সমস্যা এবং এই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজীব আগারওয়াল। নমস্কার। নমস্কার। এবং আপনাদেরকে জানাই, সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাদেরকে টেলিফোন করুন। আমাদের টেলিফোন নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। যেহেতু আজকের আলোচনার বিষয়টা হলো বন্ধ্যাত্বের সমস্যা, প্রথমেই জানতে চাইবো যে আধুনিক যে সমস্ত চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে সেখানে আমরা বেশ কিছু মেডিকেল টার্ম শুনি, যেমন আইভিএফ। এটা যদি প্রথমে একটু বুঝিয়ে বলেন। অর্পিতা, আইভিএফ এর লিটারাল ট্রান্সলেশন হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে যেখানে ফার্টিলাইজেশনটা শরীরের বাইরে করা হয়। এটা একটা কৃত্রিম উপায় বাচ্চা করার জন্য। আমরা জানি যে ফার্টিলাইজেশন নরমালি শুক্রাণু এবং ডিম মিলে হয়, আর সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে করা হয় ন্যাচারালি। কিন্তু যদি কোনো কারণে এটা করা সম্ভব না হয় মহিলার পক্ষে কিংবা পুরুষের পক্ষে, তাহলে আমরা ডিমটাকে শরীরের বাইরে বার করে নিই, বাইরেই সেই ফার্টিলাইজেশনটা করে থাকি। তখনই ওই প্রসেসটাকে আইভিএফ কিংবা ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা হয়। সেক্ষেত্রে অনেকেরই একটা ধারণা থাকে যে এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে একটা বিশাল অঙ্কের টাকা খরচ হয়, মানে অনেকটা এক্সপেন্সিভ। সেটা কতটা সঠিক? অর্পিতা, আমি বলবো হ্যাঁ এবং না। না, খুব বেশি টাকা খরচা হয় না, কিন্তু হ্যাঁ অনেক সময় যদি সমস্যাটা জটিল থাকে, অনেক যদি ওষুধ আমাদের খরচা করতে হয় কিংবা আইভিএফ করার আগে যদি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাহলেই কিন্তু কস্টটা খুব একটা বেশি দাঁড়িয়ে যায়। তাহলে আমি বলবো যে সব ওষুধ এগুলো নিয়ে একটা অ্যাভারেজ যদি বলা হয় তাহলে প্রায় 70,000-এর মতো খরচা হয়। আর এই খরচাটা যদি আপনি মনে করেন যে অনেক পেশেন্টই অনেক বছর ধরে ট্রিটমেন্ট করায়, এর থেকে অনেক বেশি টাকা তারা ওই বছরের মধ্যে খরচা করে, তাহলে সেই ট্রিটমেন্ট যদি যেটা মানে হয়তো উপকারী নয়, ওই ট্রিটমেন্টটা না করিয়ে একেবারে যদি সঠিক ট্রিটমেন্ট করে, তাহলে ওই যে টাকাটা বাঁচাতে পারবে সেটা কিন্তু এর থেকে অনেকটাই। এই যে আপনি বললেন যে এর আগে তো অনেক হয়তো চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে সঠিক পদ্ধতি হয়তো অনেক সময় প্রথমেই অবলম্বন করা হয় না। কিভাবে বুঝবে যে কোন পরিস্থিতিতে যে এই ট্রিটমেন্টগুলো দরকার, বা কিভাবে আপনারা সেটা দেখুন, আসলে আজকাল ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিন্তু 5 ইয়ার প্ল্যান হিসেবে চলে না। একটা গতি আগের থেকে নির্ধারিত করা হয়। যখন পেশেন্ট আমাদের চেম্বারে আসে, দেখা হয় যে তার বয়স কত, তার আগে কোনো সমস্যা হয়েছে কিনা। যেমন মনে করুন, কেউ যদি এসে বলে থাকে যে আমার বিয়ের আগে পেটের টিবি হয়েছিল, টিউবারকুলোসিস হয়েছিল, আমরা জানি যে টিবির জন্য তার টিউবের একটা গন্ডগোল হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি ওকে প্রথমেই হয়তো বলবো যে আপনি একটা দূরবীন দিয়ে পরীক্ষা, মানে ল্যাপ্রোস্কোপি করে দেখে নিন যে আপনার টিউবগুলো খোলা আছে কি বন্ধ আছে। যেমন আমরা ট্রিটমেন্টটা প্রথমেই করে থাকি, হাজব্যান্ডের একটা শুক্রাণু পরীক্ষা দিয়ে শুরু করি। যদি মনে করেন যে শুক্রাণুর সংখ্যা খুব খারাপ কিংবা রিপোর্টের মধ্যে অন্য কোনো গন্ডগোল আছে এবং আমি জানি যে ওষুধ দিয়ে 3 মাসের বেশি যদি ফল না পাই, তাহলে আমি কোনোদিনই হয়তো ফলটা পাবো না। এই পেশেন্টকে আমি বলতে পারি যে 3 মাস ওষুধ খেয়ে যদি ফল না পান, কৃত্রিম উপায়তে আপনাকে যেতে হতে পারে। এইভাবে আমরা ট্রিটমেন্টটাকে একটু র্যাপিডলি প্রোগ্রেস করার চেষ্টা করি। আর এই পেশেন্টটি যদি মনে করুন ল্যাপ্রোস্কোপি রিফিউজ করে যে আমি এখন করাবো না, কিংবা যার শুক্রাণুর সংখ্যা কম, সে বলে যে না আমি ওষুধ দিয়ে 2 বছর চেষ্টা করতে চাইবো, সেখানে দেখা যায় যে তারা 2 বছরের মধ্যে যে টাকাটা খরচা করে সেটা কিন্তু এই ল্যাপ্রোস্কোপি কিংবা খরচটা তখন অনেকটা বেশি হয়ে যায়। সেদিক থেকে মানে খরচটা হয়তো সেই খরচটা নষ্ট হয়। কিন্তু আপনি যদি সঠিক ট্রিটমেন্ট করেন, হয়তো একবারে মনে হবে যে খরচটা বেশি, কিন্তু সেটা বেশি কাজে লাগে। সেক্ষেত্রে আমাদের এখানে মানে সমস্ত জায়গাতেই কি এই চিকিৎসা পদ্ধতি পাওয়া সম্ভব না? স্পেসিফিক্যালি কিছু আবার বলবো, যেমন আপনার হার্টের অসুখ হলে আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে যাবেন, আপনি একজন ফিজিশিয়ানের কাছে হয়তো নাও যেতে পারেন, কিংবা প্রথমে একবার কথা বলে তারপরে আপনি একজন স্পেশালিস্টের কাছে যেতে চাইবেন। এক্স্যাক্টলি সেইভাবে আমাদের গাইনোকোলজিতেও এইভাবে স্পেশালিস্ট এসে গেছেন। তেমনি ইনফার্টিলিটি একটা সুপার স্পেশালাইজেশন লাইন। তো উনি পেশেন্টরা যদি একজন বন্ধ্যাত্ব স্পেশালিস্টের কাছে যান, তাহলে নিশ্চয়ই ট্রিটমেন্টটা আরো হয়তো একটু বেটার পান, আরো ফাস্টার ট্রিটমেন্ট পান। আচ্ছা, আরেকটা যেটা আমরা শুনে থাকি আইসিএসআই, এটা প্রথমত বলি যে টেস্ট টিউব একটা ধারণা যে ওটা টেস্ট টিউবের মধ্যে করা হয়, সেটা কিন্তু ভুল ধারণা।
আমরা আলোচনায় আসবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন বেলঘরিয়া থেকে, বাবলু দে, নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার মেয়ের ওভারিতে সিস্ট হয়েছিল, ঠিক আছে? এবার তার জন্য ওর একটা ট্রিটমেন্ট হয়েছিল অনেকদিন আগে, সেটা হচ্ছে 2004-এ, তখন ওর এজ ছিল 17 ইয়ার্স। এবার তারপরে আর ট্রিটমেন্টটা কন্টিনিউ হয়নি, কিন্তু ওকে একটা ওষুধ দিয়েছিল ডক্টর, ক্রিমসন 35 বলে। সেই ওষুধটা ওকে বলেছিল যে যদি কোনো প্রবলেম হয় ফার্দার সেটা মাঝে মাঝে খেতে। তো এরকম যদি ওরাল কন্ট্রাসেপটিভস মাঝে মাঝে খায় তাতে কি কোনো অসুবিধা হতে পারে ওর আপনি ফিউচারে, ওর প্রেগন্যান্সি বা বিয়ে? আপনি যে সমস্যাটার কথা বললেন, আপনি যদিও একটা সিস্ট বলেছেন, এটা আমার মনে হয় নিশ্চয়ই ওনাকে পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস দেওয়া হয়েছিল, যে ওভারিতে ছোট্ট ছোট্ট একাধিক সিস্ট হয়েছে। এটা একটা জেনেটিক প্রবলেম। তার জন্য অনেক সময় ওজন বাড়া কিংবা পিরিয়ড ইরেগুলার হওয়া কিংবা দেখবেন চুলে একটু লোম হয়ে যাওয়া কিংবা পিম্পলস হওয়া নিয়ে এই প্রবলেম থেকে থাকে। তাই জন্য ডাক্তারবাবু আপনার মেয়েকে ক্রিমসন 35 দিয়েছিলেন। উনি কিন্তু আপনার মেয়েকে ওরাল কন্ট্রাসেপটিভ দেননি, যদিও সেইভাবেই বাজারে ওটা তাকে বিক্রি করা হয়। উনি দিয়েছিলেন এই কারণে যে ওই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিংবা পিলের মধ্যে দুটো এমন ওষুধ আছে যেগুলো এই পলিসিস্টিক ওভারিকে কন্ট্রোল করতে পারে। তাহলে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো না, এই ওষুধ আপনার মেয়ের জন্য ভালোই করবে, খারাপ কিছু করবে না, কিন্তু এটা কখনোই 1 মাস 2 মাস খাইয়ে ছাড়বেন না। যখনই খাওয়াবেন 9 মাস থেকে 1 বছর খাওয়াবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, বাবলু দে, নমস্কার, বলুন। হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। ডাক্তারবাবুকে আমি বলছি যে আচ্ছা ডাক্তারবাবু, আপনার এই যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, কারণ আমার শারীরিক ব্লাড সুগার রিসেন্ট ধরা পড়েছে, আর প্রেশারও আমার এটা 94 থেকে একই স্টেজে আছে, 140/100, এইটা একটু আপ ডাউন হচ্ছে। আর হলো আমার ট্রাইগ্লিসারাইড আছে, এতে কি প্রেগন্যান্সির ইয়েতে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে? আর রিসেন্ট আমার মিসেসকে এই 14 তারিখে সিস্টোগ্রাফি করা হলো, তাতে সব এখন পর্যন্ত যতগুলো আমি পরীক্ষা করেছি সবই নরমাল। আপনি শুনতে থাকুন। আর আরেকটা ব্যাপার যেটা ধরুন এটা লাস্ট স্টেজের কথাই বলছি, যে যদি কারো কোনো রকম না হয়, ইস্যু না হয়, সেক্ষেত্রে কি আপনার এই যে টেস্ট টিউব যেটা হয় সেটা কি হাসপাতালেও কি এটা হয়? এটাই আমার জানার। আপনি শুনতে থাকুন। দুটো জিনিস আপনি উল্লেখ করলেন। প্রথম কথাটা বলি, যদি আপনার ডায়াবেটিস থাকে কিংবা ব্লাড প্রেশার বেশি থাকে, অবশ্যই তার প্রভাবটা শুক্রাণুর উপরে পড়ে। যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে শুক্রাশয় টেস্টিসে ব্লাড ফ্লো ভালোভাবে যায় না, শুক্রাণু ভালোভাবে নিউট্রিশন পায় না, শুক্রাণুর সংখ্যা কমে যায়, শুক্রাণুর কোয়ালিটি কমে যায়। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে শুক্রাণুর মধ্যেও সেই ডায়াবেটিসের ইফেক্ট পাওয়া যায়। দেখা যায় যদি সংখ্যা ঠিকঠাকও থাকে তাহলে এই শুক্রাণু ভালোভাবে ডিমটাকে ফার্টিলাইজ করতে পারে না। তাহলে অনেক সময় এই সব প্রবলেমের জন্য আপনাকে একটা কৃত্রিম উপায়ের ব্যবস্থা করতে হয়। আপনি যে লাস্ট জিনিসটা জিজ্ঞেস করলেন যে কোনো ট্রিটমেন্ট দ্বারা কি প্রেগন্যান্সি আনা সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু তার আগে যদি আপনি আপনার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারেন, আশা করি তাতেই আপনার সমস্যার সমাধান হবে। যদি তা না করেন কিংবা করেও আপনি লাভ না পান, তাহলে ডেফিনেটলি অনেকগুলো উপায় আছে যাতে আপনি বাচ্চা করতে পারেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে মৌমিতা মুখার্জি, নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আচ্ছা, আমার 6 বছর বিয়ে হয়েছে, তো আমার 2.5 বছর আগে একবার ল্যাপ্রোস্কোপি হয়েছে এবং তাতে সেরকম কিছু না পাওয়া যায়, তখন টিউব ওপেন পাওয়া গিয়েছিল, দিয়ে দুটো আইওয়াই হয়েছিল কলকাতার প্রখ্যাত গাইনোকোলজিস্টের আন্ডারে। এবার আমি এই 2.5 বছরেও কনসিভ করতে পারিনি, তো এখন আবার আমার অন্য আরেকজনের কাছে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। উনি আমাকে আবার ফার্দার আরেকটা ল্যাপ্রোস্কোপি সাজেশন দিয়েছেন। উনি বলছেন যে আমার একটা ফ্যালোপিয়ান টিউব পার্শিয়ালি ব্লক আছে, একটা ওপেন আছে আর একটা পার্শিয়ালি ব্লক। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমি কি এই ল্যাপ্রোস্কোপি করলে এই যে পার্শিয়ালি টিউবটা ব্লক আছে এটা কি ওপেন করা যাবে? কারণ আমার পক্ষে আইভিএফ এ যাওয়া সম্ভব নয়, নাকি আরেকটা টিউব যে ওপেন আছে ওটাতেই আমার প্রেগন্যান্সি আসতে পারে? আর একটা দ্বিতীয় প্রশ্ন, আমার হাজব্যান্ডের সিমেন্ট টেস্ট করা হয়েছিল, তাতে
কলকাতার দুটি বিখ্যাত ক্লিনিকে একটাতে অত্যন্ত ভালো রিপোর্ট এসেছে এবং একটাতে অত্যন্ত খারাপ রিপোর্ট এসেছে, এবং আমরা 4 দিন মানে মিট করিনি, সেইভাবেই দুটি ক্ষেত্রেই টেস্ট করানো হয়েছিল, কিন্তু দুরকম রিপোর্ট এসে যাওয়ায় কোন রিপোর্টটা ধরে ট্রিটমেন্টে এগোবো বুঝতে পারছি না। আপনি যদি কাইন্ডলি আমার এই দুটি প্রশ্নের উত্তর দেন অত্যন্ত উপকৃত হব। আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই উনি দেবেন। একটা ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে আসছি আজকের আলোচনায়, সঙ্গে থাকুন 24 ঘন্টায়। ছবি আঁকি, ছবি পড়ি, ছবি দেখি বারবার, ছবি শিখি, ছবি ভাবি, ছবি লিখি দুগ্গার। যাদের বয়স 12 বছরের মধ্যে দুর্গা ঠাকুরের ছবি আঁকো, পাঠিয়ে দাও আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার। মনে রাখবে ছবির মাপ 15 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ছবি পাঠাবার শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2009। ছবি পাঠাবার ঠিকানা আমার দুর্গা ঠাকুর, শ্রী আকাশ নিউজ প্রাইভেট লিমিটেড, 18 রবীন্দ্র সরণি, প্রত্যান কোড গেট নাম্বার 1, 7তলা, কলকাতা 7,00,000। আমার দুর্গা ঠাকুর। কি ঘটেছে কাল সারাদিন? কি ঘটতে পারে আজ সারাদিন? যানজটের সম্ভাবনা দেখে নিজের গন্তব্যে যাওয়ার রাস্তাটা বদলে নেবেন নাকি? অফিসের নানান ঝামেলার পর নিজের সান্ধ্য বিনোদন কোথায় সারবেন? কতটা উত্তাল হতে পারে আজকের বিধানসভা থেকে লোকসভা? দিনের আবহাওয়াই বা কি বলছে? শুরু হয়ে যাক তবে আরো একটা দিন। আজ সকালেই সারাদিন দেখুন। আজ সকালে, প্রতিদিন সকাল 7টায়, শুধুমাত্র 24 ঘন্টায়। সকাল ঠিক 8টায়, 24 ঘন্টায় সকালের গুরুত্বপূর্ণ 10টি খবর, সকালের সেরা খবর, সকালের সেরা 10টি খবর, সেরা 10, সকালের সেরা, সেরা 10, সকালের সেরা, প্রতিদিন সকাল 8টায়, শুধুমাত্র 24 ঘন্টায়। সচিন থেকে বিশ্বনাথন আনন্দ, বাইচুং থেকে রোনাল্ডো, ইউকি ভাম্বলি থেকে রাফায়েল নাদাল, অভিনব বিন্দ্রা থেকে মাইকেল ফেলপস, সব খেলার সেরাদের নিয়ে শুরু করুন আপনার দিন। সঙ্গে গোটা বিশ্বের খেলাধুলার টাটকা খবর, এক্সক্লুসিভ বিশ্লেষণ, বিশ্ব ক্রীড়াঙ্গন সকালেই আপনার ঘরে। দেখতে থাকুন 24 ঘন্টা। দেখুন ম্যাচ রেফারি, খেলাধুলোর 24 ঘন্টা, প্রতিদিন সকাল 8:30টায়, শুধুমাত্র 24 ঘন্টায়। ম্যাচ রেফারি নিবেদন করছেন এভার রেডি হোম লাইট, বাস বাটন দবাও। বেনারসি প্যালেস, শ্যামবাজার ট্রাম ডিপোর সম্মুখে। যা কিছু শুভ, পিসি চন্দ্র জুয়েলার্স এবং এলজি মনিটর টিভি, থোড়া ওয়ার্ক থোড়া ফান। সোয়াইন ফ্লু রোগের লক্ষণ: জ্বর, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, খিদে না পাওয়া, খাবার গিলতে সমস্যা, বমি বমি ভাব, সর্দি কাশি, দুর্বলতা, পেটের গন্ডগোল। কি করবেন? চিকিৎসকের পরামর্শ নিন, দ্রুত থুতু পরীক্ষা করান, আইডি হাসপাতালে যোগাযোগ করুন। পরিচর্যাকারীরা N95 জাতীয় মাস্ক ব্যবহার করুন। কি করবেন না? অযথা আতঙ্ক ছড়াবেন না, নিজেরা চিকিৎসা করবেন না, সংক্রমিত ব্যক্তির কাছে যাবেন না। আজকের দিনে দুনিয়ার দিন নামচা দেখুন প্রতিদিন সকাল 8:55 এবং 10:55 মিনিটে, দুপুর 1:55 মিনিটে এবং বিকেল
3:55 এবং 5:55 শুধুমাত্র 24 ঘন্টায়। আজকের দিনে নিবেদন করছেন বেনারসি প্যালেস, শ্যামবাজার ট্রাম ডিপোর সম্মুখে। গ্রীষ্ম কিংবা বর্ষা, এসি পালি ভরসা। ক্যামিল মানে প্রাণীর বন্ধন। এবং এবার পুজোয় ট্রেডার্স চলো। ফ্ল্যাটের নাম ব্যাংকলোন, গৃহসজ্জা, তারকাদের ঘর বাড়ি, আপনার স্বপ্নের বাসা। দেখুন ঘর বাড়ি আপনার নিজের ঠিকানা। প্রতিদিন সোম থেকে শুক্র সকাল 9:50 এবং দুপুর 3:20, শুধুমাত্র 24 ঘন্টায়। ঘর বাড়ি নিবেদন করছেন নেচার ফ্রেশ পিউরিটা কাচ্চিঘানি সর্ষের তেল। খাও পিওর, থাকো শিওর। আরো একবার আপনাদের স্বাগত জানাই ডক্টর অন কলে। বিরতির আগে একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, সেটা উত্তরটা যদি আগে বলে দেন। আইইউআই সাধারণত 3 থেকে 4 বারে প্রেগন্যান্সি দেওয়া উচিত। যদি আইইউআই 3 থেকে 4 বারে প্রেগন্যান্সি, আইইউআই এর অর্থ হচ্ছে মানে হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, যেখানে আমরা কিন্তু মহিলার ডিম নিয়ে কাজ করি না, কিন্তু কিছু ট্যাবলেট দিয়ে ওনার ডিম তৈরি করার চেষ্টা করি এবং ঠিক সঠিক সময়ে হাজব্যান্ডের শুক্রাণু নিয়ে সেটাকে প্রসেসিং করা হয়। খারাপ শুক্রাণুগুলোকে ফেলে দেওয়া হয়, ভালো শুক্রাণু নিয়ে একটা পাতলা টিউবের মাধ্যমে জরায়ুর ভিতরে দিয়ে দেওয়া হয়। এটা সাধারণত দেখা গেছে 3, 4 বার 5 বারের মধ্যে কাজ করে। যদি কাজ না করে তাহলে দুটো কারণ হতে পারে। এক, যে হয় কাজ করার মধ্যে কোনো ভুল আছে, কিংবা যে সিদ্ধান্ত নিয়ে আমরা আইইউআই করতে এগিয়েছি সেই সিদ্ধান্তের মধ্যে ভুল আছে। যেমন বলতে গেলে আইইউআই করার জন্য টিউব খোলা থাকার দরকার, আর খোলাই না, টিউব ভালো থাকার দরকার, তার যেন ফাংশনিংটা নর্মাল থাকে। টিউবের ফাংশন হচ্ছে একদিক থেকে ডিমটাকে তুলে নেওয়া, অন্য দিক থেকে শুক্রাণুকে অ্যালাউ করা, এবং ভেতরে টিউবের মধ্যে কোনো জায়গায় ডিম এবং শুক্রাণু মিলে বাচ্চাটাকে তৈরি করে। এটা একটা খুব কমন ভুল ধারণা যে টিউব খোলা থাকলেই সব ভালো, কিংবা একটা পার্সেল ব্লক থাকলে কোথাও না কোথাও থেকে ওই ডিমটা গলিয়ে ওখান থেকে বেরোতে পারবে, সেটা কিন্তু হয় না। যখন টিউবটা পার্সেল ব্লক থাকে সেই টিউব নিজের ফাংশনিং করতে পারে না। এবং যদি আমরা মনে করি যে এই টিউবটা প্লাস্টারি ব্লক হয়েছে একটা ইনফেকশনের জন্য, তাহলে নিশ্চয়ই সেই ইনফেকশনটা অন্যদিকেও গেছে। আমার সাজেশনটা ওই যিনি ফোন করেছিলেন ওনার জন্য হবে যে আইইউআই 3 থেকে 4 বার করা উচিত। যদি টিউবটা পার্সিয়ালি ব্লক থাকে তাকে খোলার কোনো উপায় নেই। খারাপ টিউব ভালো করা যায় না। 3 থেকে 4 বার আইইউআই করেও যদি প্রেগন্যান্সি না আসে, যদি ওনার মনে হয় যে আইভিএফ করাটা বেশি এক্সপেন্সিভ, সেই ট্রিটমেন্ট করাটাই কিন্তু ভালো হবে। আমি যে কথাটা আপনাকে প্রথমেই বলছিলাম যে অন্যান্য পদ্ধতিতে সঠিক আপনি কিন্তু আইইউআই তে টাকা খরচা করে যাবেন, হয়তো 1 বছর পরে রিয়েলাইজ করবেন যে আপনি আইইউআই তে তার থেকে 1.5 গুণ বেশি টাকা খরচা করেছেন, কিন্তু একটা মানসিক একটা চিন্তাধারা যে আমি আইভিএফ করাবো না। শুক্রাণুর সম্বন্ধে উনি যা বললেন যে দুটো ল্যাব থেকে ডিফারেন্ট পেয়েছেন, যে সেন্টারে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন আমার মনে হয় সেই সেন্টারে ওনার শুক্রাণু পরীক্ষা করা উচিত। কেন কি একটা প্যাথোলজি ল্যাব যেভাবে পরীক্ষা করবে আর একটা ইনফার্টিলিটি সেন্টার যেভাবে পরীক্ষা করবে তার মধ্যে তফাৎ আছে। এবং আইইউআই করার সময় তো আমরা বারে বারে শুক্রাণু দেখেই থাকি, একটা অ্যাভারেজ পেয়ে যাই যে এই এতবার যে শুক্রাণু পরীক্ষা করলাম তার একটা অ্যাভারেজে কি দাঁড়ালো, সেই হিসাবেও ট্রিটমেন্টটাকে আমাকে এগোতে হয়। আর যদি শুক্রাণু সত্যি খুব খারাপ থাকে তাহলে আবার আইইউআই করার কোনো মানে হয় না, আইভিএফ করা উচিত। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আরেকজন দর্শক রয়েছেন নাগের বাজার থেকে, জয়িতা ঘোষ। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম, আপনাকে আর ডক্টর বাবুকে নমস্কার বলে আমি শুরু করছি। আচ্ছা, আমার প্রবলেমটা হলো আমার পিরিয়ড ভীষণ ইরেগুলার হয়, হ্যাঁ, আর প্রচন্ড পেটে ব্যথা হয়, এরকম হতো। তো আমি ডাক্তারের সাথে কনসাল্ট করেছিলেন, উনি আমাকে পেলভিক ইউএসজি করতে দিয়েছিলেন। ওইটা করে দেখা গেছে যে আমার দুটো ওভারিতেই মানে প্রচুর সিস্ট আছে, মানে ডান দিকেরটাতে বেশি আছে, দুটোতেই অনেকগুলো আছে। তারপরে উনি আমাকে গ্লাইসিফেস বলে একটা ওষুধ সাজেস্ট করেছিলেন।
হ্যাঁ ওইটাই মানে আমাকে বলেছিলেন ওটা কন্টিনিউ 1 বছর খেতে। তো আমি 3-4 মাস কন্টিনিউ করার পরে আমার কোনো কারণবশত সেটার কন্টিনিউ করা হয়নি। এইটার মানে তারপরে আমার একটা প্রেগন্যান্সি আসে 2.5 মাসে, সেটা আমি ওয়াশ করিয়ে দিই। হ্যাঁ রিসেন্ট সেটা করিয়ে দিই, কিন্তু ডাক্তারবাবু মানে রিস্ক নিতে চাইছিলেন না। উনি বলছিলেন যে এটা অ্যাভয়েড করে দিলে নাকি আর ভবিষ্যতে কোনো প্রেগন্যান্সি আমার নাও আসতে পারে। তো এর জন্য আমার কি করা উচিত? এটা কি সত্যি যে ইনি যে প্রবলেমের কথা বললেন তাকে আমি আগেও যেটা বললাম যে পলিসিস্টিক ওভারি বলা হয়। এটা খুব কমন একটা মেনস্ট্রুয়াল প্রবলেম। মেনস্ট্রুয়াল প্রবলেম আসলে বলাটা ভুল হবে, এন্ডোক্রাইনোলজিক্যাল প্রবলেম, একটা হরমোনের প্রবলেম, যেখানে ওজন বাড়া, পিরিয়ড দেরি করে করে হওয়া, পিম্পলস হওয়া, চেহারায় একটু বেশি লোম হয়ে যাওয়া, বাচ্চা হতে অসুবিধা হওয়া, কিংবা পরবর্তীকালে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকা, কিংবা 40 বছর বয়সের পরে ডায়াবেটিস কিংবা হাই কোলেস্ট্রল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এনাকে যে ওষুধটা দেওয়া হয়েছিল তার জেনেরিক নেম হচ্ছে মেটফরমিন, একটা ডায়াবেটিসের ওষুধ, কিন্তু পলিসিস্টিক ওভারিতে খুব ভালো কাজ করে। কিন্তু আমি বলবো যে এটা কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট নয়। পলিসিস্টিক ওভারিতে যেহেতু ওজনটা বেশি থাকে, প্রাইমারি ট্রিটমেন্ট কিন্তু ওজন কম করা। এই মহিলারা যদি একটু ডায়েট কন্ট্রোল করেন, এক্সারসাইজ করেন, ওজনটাকে যদি একটু কমিয়ে নিতে পারেন, তাহলে দেখা যায় যে অলমোস্ট 60 to 70% যে প্রবলেমগুলো আছে সেগুলো চলে যায়। যদি ওয়েট লুজ করতে প্রবলেম হয় কিংবা বাচ্চা আসতে প্রবলেম হয়, তখনই আমরা এই মেটফরমিন জাতীয় ওষুধগুলো ব্যবহার করে থাকি। আমার মনে হয় ডাক্তারবাবু নাকি ভালোই সাজেশন দিয়েছিলেন যে ওষুধটা অন্তত 9 মাস থেকে 1 বছর কন্টিনিউ করতে। এটা উনি হয়তো আশা করেছিলেন যে তাতে একটু ওয়েট লস হবে। ইনি ওষুধ বন্ধ করাতে ডেফিনেটলি সেই লাভটা পাননি। যদিও পলিসিস্টিক ওভারিতে বাচ্চা আসতে অসুবিধা হয়, এনার লাকিলি বাচ্চাটা তাড়াতাড়ি চলে আসে। আমি ডেফিনেটলি ডাক্তারবাবুর সঙ্গে এগ্রি করব যে বাচ্চাটা নষ্ট করাটা উচিত হয়নি, যেহেতু আমরা জানি ব্যাকগ্রাউন্ডে যে বাচ্চা আসতে অসুবিধা হতে পারে। বাচ্চা যে আর হবে না সেটা আমি বলবো না, অবশ্যই আসবে বাচ্চা, কিন্তু পরবর্তীকালে যেন এই জিনিসটা মাথায় উনি রাখেন, মেটফরমিনটা যেন চালিয়ে যান, আর ওয়েট লস যেন উনি অবশ্যই করেন নেক্সট টাইম বাচ্চা নেওয়ার আগে। আমাদের হাতে সময় খুব কম, একদম ছোট কথায় যদি বলে দেন যে প্রশ্নটা রেখেছিলাম যে ICSI সেটা কি? যে কথাটা নিয়ে আমরা কথা বলছিলাম যে টেস্ট টিউব বেবি আসলে টেস্ট টিউবে করা হয় না, একটা ডিশের মধ্যে করা হয়। টেস্ট টিউব বেবির দুটো পার্ট, একটা IVF, একটা ICSI। IVF আমরা ডিশের মধ্যে ডিমটাকে বার করে রাখি এবং তার সঙ্গে শুক্রাণুকে পাশাপাশি রেখে দিই। আশা করি যে ডিমটা নিজে নিজেই শুক্রাণুর মাধ্যমে ফার্টিলাইজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে এটা করা সম্ভব না হয়, যেমন শুক্রাণুর সংখ্যা যদি একাধিক খুব কম হয়, একটা কি দুটো শুক্রাণু থাকে, কিংবা ডিমের কোয়ালিটি খুবই যদি খারাপ থাকে, তাহলে আমাদের অন্য পদ্ধতিতে মানে ICSI-তে তাকে ফার্টিলাইজেশন করতে হয়। ICSI-র মানে হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, যেখানে খুব একটা সফিস্টিকেটেড মাইক্রোস্কোপের নিচে আমরা ডিমগুলোকে রেখে থাকি। একটা সাকশনের মাধ্যমে ডিমটাকে ধরে নিই এবং একটা ছুঁচের মাধ্যমে স্পার্মটাকে আমরা ডিমের মধ্যে ইনজেক্ট করে দিই। তাতে দেখা যায় যে ফার্টিলাইজেশনটা, যেটা হয়তো IVF-এ হতো না, ICSI-র মাধ্যমে হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। আজকের মতন ডক্টর অন কল এখানেই শেষ করছি। এরপর দেখুন আজকের দিনই সঙ্গে থাকুন 24 ঘন্টা। ডক্টর অন কল নিবেদন করলেন ডাইজিন সত্যিই বিশিষ্ট, ডাক্তারদের বিশ্বস্ত।